আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজরাত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডিসেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় সরকার। মির্জা ফখরুল প্রার্থী দেবে না বিএনপি। অক্টোবর থেকে প্রস্তুত ইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরে আমন্ত্রণ। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ। শনিবারের মধ্যে সব ক্লিনিকে প্রসূতি কেন্দ্র স্থাপন না করলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ শ্রদ্ধায় তেহরানে 10 কিলোমিটার জুড়ে শোক মিছিল। ইসলামী বিপ্লবের আদর্শে মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্বাচন কমিশন প্রস্তুত থাকলে আগামী ডিসেম্বর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। প্রথমে হবে ইউনিয়ন পরিষদ ভোট। 18 বাংলাকে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, নির্দলীয় এই নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে না বিএনপি। অংশ নিতে পারবে আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি সহ যে কোনো দলের কর্মী সমর্থকরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গণতন্ত্রের মূল স্তম্ভ ধরা হয় স্থানীয় সরকার নির্বাচন। ভালো মন্দের বিচারে প্রার্থী নির্বাচিত করবার সুযোগ পান ভোটাররা। কিন্তু 2015 সালে আওয়ামী লীগ সরকার দলীয় প্রতীকে নির্বাচন দেওয়ার পর থেকেই সেই সুযোগ হারান স্থানীয় বাসিন্দারা। প্রায় সব জায়গাতেই তাদের প্রার্থী ক্ষমতায় বসে। 2024 সালের 5 আগস্ট দলটির পতনের পর সিটি মেয়র থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান অনেকেই আত্মগোপনে চলে যান। এ অবস্থায় 1876 জনপ্রতিনিধিকে অপসারণ করে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। বিএনপি ক্ষমতায় এসেও সেই ধারা অব্যাহত রাখে। সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদে নির্বাচিত প্রতিনিধি না থাকায় বিড়ম্বনার শিকার হচ্ছেন সেবা প্রত্যাশী মানুষ। বিষয়টি উপলব্ধি করছে সরকারও। স্থানীয় সরকার মন্ত্রী জানান, এ বছরের শেষ দিকে স্থানীয় সরকার পর্যায়ে ভোট শুরুর প্রস্তুতি চলছে। বিএনপি তো এখানে আপনার দলীয় স্থানীয় সরকারের দলীয়ভাবে তো নির্বাচনে অংশ নেবে না। এবার তো আপনার নির্বাচন হবে, নির্দলীয় নির্বাচন হবে এবং এখানে আপনার যেটাকে বলা হয় যে প্রতীক ছাড়া হবে। নির্ভর করছে যে আপনার ইলেকশন কমিশন কবে রেডি হচ্ছে। আমরা যেহেতু ইলেকশন কমিশনকে দিয়ে ইলেকশন করাতে হবে, তারা রেডি হলেই আমরা চিন্তা ভাবনা করবো। খুব শিগগিরই হবে, হয়তো ডিসেম্বরের মধ্যে আশা করছি যে আমরা প্রাথমিক স্টেয়ারটা শেষ করতে পারবো। এটা বলা মুশকিল। না, সিটি কর্পোরেশন তো আগে হবে না, ইউনিয়ন পরিষদই আগে হবে। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না সরকার। আওয়ামী লীগ সহ যে কোনো দলের নেতাকর্মী অংশ নিতে পারবেন। যেহেতু এটা নির্দলীয়ভাবে হচ্ছে, সেটা আওয়ামী লীগ, বিএনপি বা জামাত বলতে কোনো কথা নেই। এখানে যে কেউ ইলেকশন করতে পারে। মামলা হলে তো এমনিতে আউট হয়ে যাবে, তারা তো আপনার আইনগতভাবে নির্বাচন করতে পারবে না। অনেক বেশি স্ট্রং হবে। এই জন্য যে যত বেশি নির্বাচন করতে চাইবে তত নেতা তৈরি হবে এবং আপনার ভালোই হবে, ইলেকশন খারাপ হবে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য সীমানা বিরোধ নিষ্পত্তিতে শিগগিরই সরকারকে চিঠি দেওয়া হবে। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFED আয়োজিত ফল উৎসবে তিনি বলেন, জনস্বার্থ বিবেচনায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে হওয়া উচিত। তবে কোনটা আগে হওয়া উচিত তা নিয়ে লিখিত ও অলিখিতভাবে সরকারের সাথে আলোচনা করা হবে। উপজেলা ও জেলা পরিষদে এবং সিটি কর্পোরেশন ভোট পরে করা যেতে পারে বলেও মত দেন তিনি। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু করতে চায় ইসি। সিটি কর্পোরেশন বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা এবং উপজেলা বা জেলা পরিষদ সবই খালি পড়ে আছে। অক্টোবরকে ধরে কাজ করছি।
ইট ডাজ নট মিন যে অক্টোবর থেকেই নির্বাচন হবে। সরকারের সাথে এসব বিষয়ে আমার মনে হয় আমাদের কিছু আলাপ আলোচনা হবে এবং তার ভিত্তিতেই আমরা নির্বাচনের সকল প্রকার তফসিল ঘোষণা করব। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একই সাথে তিনি বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সফর কবে হবে তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সাক্ষাতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রদূত। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। Thank you for coming to the Excellency Mohammed bin Salman is also very much interested to visit Bangladesh at a convenient time. We are very positive about having a strategic cooperation and partnership with the Kingdom of Saudi Arabia. We will further strengthen it and the ties will reach also, inshallah, new heights. রাজধানীর দক্ষিণ খান এলাকায় 2 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ভুক্তভোগীর মামা জানান, শিশুটির মা গৃহকর্মীর কাজ করেন। দুপুরে 2 বছরের ওই কন্যা সন্তানকে বাসায় ঘুমন্ত অবস্থায় রেখে তিনি কাজের উদ্দেশ্যে বাইরে যান। এর প্রায় 2 ঘন্টা পর কাজ শেষে বাসায় ফিরে তিনি সন্তানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। যখন দুধ খাওয়াইতেছিল পরে দেখতেছে যে ওর শরীরে কাপড়ে ব্লাড লেগে গেছে। একটা ছেলের কাছে ওরা খেলাধুলা করে সবসময় একসাথে। মাইয়ার তো 2 বছর বয়স, কথা বলতে পারে। মাইয়ারে জিগাইছে যে আম্মু তোমার এই অবস্থা কেমনে হইলো। পরে কান্নাকাটি করলো, করার পরে ওই যে কাছাকাছি একটা হসপিটাল ওই থেকে যাওয়ার পরে ওই থেকে ঢাকায় মেডিকেলে পাঠাইছে। যে ছেলেটা 6-এ পড়ে শিশু, তাকে আমরা নিরাপত্তা হেফাজতে নিয়েছি। আপনার শিশু আইনে আপনার যে এটা হবে সেইভাবে আমরা তাকে আপনার ট্রিটমেন্ট করব। সমাজ কল্যাণ অফিসারকে খবর দেওয়া হয়েছে। আবার আপনার তাকে নারী এবং শিশু ডেস্কে নিয়ে আসা হয়েছে। আপনার ওই বাচ্চা যে ভিকটিম তাকে আপনার ঢাকা মেডিকেলে আপনার পাঠানো হয়েছে এবং চিকিৎসার আপনার সুব্যবস্থা করা হয়েছে। দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে প্রসূতি কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজধানী বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই নির্দেশ দেন। আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করব। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানানোর শোক মিছিল পরিণত হয়েছে আধিপত্যবাদীদের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশে। শেষবারের মতো তার কফিন ছুঁয়ে দেখতে রাজধানী তেহরানের 10 কিলোমিটার জুড়ে ঢল নামে সাধারণ মানুষের। শেষ বিদায়ে অংশ নিয়ে মুসলিম বিশ্বকে ইসলামী বিপ্লবের আদর্শে এক হওয়ার আহ্বান জানান শোকার্ত জনগণ। এ সময় নিরাপত্তা নিশ্চিতে বন্ধ রাখা হয় তেহরানের আকাশসীমা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। কষ্টের কালো ছায়ায় ঢেকে আছে তেহরান। ইন্তেকাম প্রতিশোধের বার্তায় ভেঙে যাচ্ছে শোকের নিস্তব্ধতা। ইরানের পথঘাট এমনকি পাথুরে প্রান্তরও যেন ভিজে গেছে প্রিয় নেতার শেষ বিদায়ের অশ্রুজলে।
তীব্র গরমে সোমবারও লাখ লাখ মানুষ আসেন মার্কিন হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে। বুক চাপড়ে শোক প্রকাশ, হাতে ইরানের পতাকা আর আলী খামেনির প্রতিকৃতি। প্রায় 10 কিলোমিটার পথ জুড়ে বিস্তৃত ছিল ঐতিহাসিক এই শোক মিছিল। এতে অংশ নেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ ইরানের শীর্ষ কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিতে বন্ধ রাখা হয় ইরানের আকাশসীমা। শোকযাত্রায় খামেনির কফিনের সঙ্গে ছিল তার পরিবারের কয়েকজন সদস্যের পতাকায় মোড়ানো কফিনও। এ সময় আল্লাহর পথে জিহাদের জন্য মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানানো হয়। আয়াতুল্লাহ খামেনির এই শোক মিছিল পরিণত হয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে এক হওয়ার এক সমাবেশে। অংশগ্রহণকারীরা বলেন, খামেনির মৃত্যুর প্রতিশোধের প্রতিজ্ঞা শুধু ইরানি জাতীয়তাবাদ রক্ষা নয়, বরং ইসলামী বিপ্লব আদর্শ রক্ষার অঙ্গীকার। তেহরানের এই শোকানুষ্ঠান শেষে মঙ্গলবার পবিত্র নগরী কোম, বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় শ্রদ্ধা নিবেদন ও জানাজা অনুষ্ঠিত হবে। আর বৃহস্পতিবার ইরানের মাশহাদে শেষ জানাজার পর সম্পন্ন হবে দাফন। জাহিদুল আলম, এটিএন বাংলা। ডে কেয়ার সেন্টার শিশুদের জ্ঞান চর্চা, মেধা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মন্তব্য করে সারা দেশে মানসম্মত দিবাযত্ন কেন্দ্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান। রাজধানীর 3টি ডে কেয়ার সেন্টার পরিদর্শন শেষে পানি ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় শিশুদের সাথে আনন্দ ঘন কিছু সময় কাটান জুবাইদুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন আনান্তা সিনরি। তেজগাঁও সরকারি শিশু পরিবার ও শিশু দিবাযত্ন কেন্দ্র এবং ভূমি ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় শিশুদের সাথে কিছু সময় কাটান তিনি। খোঁজখবর নেন শিশুদের পড়াশোনা ও বিনোদন সহ দিবাযত্ন কেন্দ্রের নানা সুযোগ সুবিধার। পরে রাজধানীর পানি ভবনে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ শীর্ষক কর্মশালায় ডাক্তার জুবাইদা রহমান বলেন, কর্মজীবী পরিবারের শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে অভিভাবকরা নিশ্চিন্তে কর্মস্থলে দায়িত্ব পালন করতে পারেন। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদে থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক। কেয়ার গিভার্স, আপনারা একই সাথে দুটি কাজ করছেন। বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সহায়তা করছেন, বিরাট নারী জনসংখ্যাকে বেকারত্বের বোঝা থেকে পরিত্রাণ দিচ্ছেন। মন্ত্রীরা জানান, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত শিশু দিবাযত্ন কেন্দ্রের সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় আমরা যেন প্রান্তিক লেভেলে সবাইকে সচেতন করে রাখতে পারি। মাননীয় প্রধান অতিথি মানসিক শারীরিকভাবে তাদের বিকাশ লাভ করছে সে বিষয়েও কিন্তু উনি সরেজমিনে দেখেছেন। বক্তারা বলেন, শিশুদের নিরাপদ ও মানসম্মত শৈশব নিশ্চিত করা, শিক্ষা, খেলাধুলা সহ মানসিক বিকাশে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। আনান্তা সিনরি, এটিএন বাংলা, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল ঢাকা ব্যাংক পিএলসি। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ। চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে সবাইকে অভিনন্দন জানান। সেই সাথে সততা, পেশাদারিত্ব ও গ্রাহক সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান। এ সময় ব্যাংকের সমৃদ্ধি ও প্রতিষ্ঠাতা দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সবাইকে নিয়ে কেক কাটেন ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের পরিচালক ATM হায়াতুজ্জামান খান, রেশাদুর রহমান, আলতাফ হোসেন সরকার, আফরুজা আব্বাস, আমিরুল্লাহ, আব্দুল্লাহ আল আহসান, আমানুল্লাহ সরকার, মির্জা ইয়াসের আব্বাস এবং স্বতন্ত্র পরিচালক ও অধ্যাপক বিলকিসারা বেগম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
দেশের জাহাজ রিসাইক্লিং শিল্পকে আন্তর্জাতিক পরিবেশ ও নিরাপত্তা মানদণ্ডে আনতে গ্রিন লাইসেন্স বাধ্যতামূলক করার কথা জানিয়েছে সরকার। চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন শেষে একথা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পর্যায়ক্রমে সব জাহাজ রিসাইক্লিং ইয়ার্ডকে গ্রিন সার্টিফিকেশনের আওতায় আনা হবে। তিনি বলেন, একসময় বিশ্বে প্রায় ৪৫% জাহাজ বাংলাদেশে রিসাইক্লিং হতো এবং এই খাতে দেশ শীর্ষ অবস্থানে ছিল। সরকার সেই হারানো অবস্থান ফিরে পেতে কাজ করছে। এ সময় পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। ওনাদের সমস্যাটা কি, এটা ওনাদের সাথে শেয়ার করার জন্যই এসেছি আমি। যদি কোনো সমস্যা থেকে থাকে, ব্যবসায়িক কোনো সমস্যা, সরকারি নিয়ম নীতির কোনো সমস্যা, সেগুলি যাতে দ্রুত সমাধান হয় সেই জন্যই আমার আশা। সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে, আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কি উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়, এগুলি নিয়ে আমরা কাজ করছি। খেলার খবর। ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের কাছে 25 রানে হারল বাংলাদেশ। 142 রানের স্বল্প টার্গেটে নেমে মাত্র 17 রানে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগাররা। চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান 49 রানের জুটি গড়ে দলের বিপর্যয় রোধের চেষ্টা করেন, কিন্তু পরের ব্যাটাররা ব্যর্থ হন। সোহান সর্বোচ্চ 31 রান করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। জিম্বাবুয়ের বোলিংয়ে 116 রানে অল আউট হয় বাংলাদেশ। রিচার্ড এন গাভারাও ও ব্র্যান্ড ইভেন্স 3টি করে উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংসে ধস নামান। এর আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুরে মাত্র 141 রানে অল আউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ 33 রান করেন নিউম্যান নিয়ামহুরি। অধিনায়ক রিচার্ড এন গারাফা করেন 27 রান। 21 রানে 6 উইকেট তুলে নেন বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা। এটি এখন ওয়ানডে বাংলাদেশের সেরা বোলিং রেকর্ড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ডিসেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় সরকার, মির্জা ফখরুল। প্রার্থী দেবে না বিএনপি, অক্টোবর থেকে প্রস্তুত ইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ। শনিবারের মধ্যে সব ক্লিনিকে প্রসূতি কেন্দ্র স্থাপন না করলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ শ্রদ্ধায় তেহরানে 10 কিলোমিটার জুড়ে শোক মিছিল। ইসলামী বিপ্লবের আদর্শে মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।